কল্পনা করুন একটি তরুণী জীবনে ভরপুর এবং তার ভবিষ্যতের সূচনাতে একটি সামাজিক পানীয়ের জন্য একটি ছেলেকে যাকে সে চেনে। বিরতি মাত্র কয়েক ঘণ্টা পরে সে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পার্কগুলির মধ্যে একটিতে বিশ্বনাশকর হত্যার শিকার হয়। তার হত্যাকারী নিজেও একজন কিশোর। পুলিশ তার ভয়ঙ্কর কাজ আবিষ্কার করতে এসেছে তা দেখার জন্য ছায়ায় দাঁড়িয়েছিল। এটি একটি অন্ধকার গলিতে একটি ভয়ঙ্কর অপরিচিত লোকের সাথে একটি গল্প নয়। এই বিপত্তি 1986 সালের গ্রীষ্মে নিউ ইয়র্ক সিটির হৃদয়ে ঘটেছিল। একটি বিশেষাধিকার, সহিংসতা এবং একটি বিচার ব্যবস্থা যা সীমানাকে চাপ দেয়। তার নাম ছিল জেনিফার ডন লেভিন। তার বয়স ছিল 18 বছর, একজন সঞ্জীবনী এবং প্রিয় তরুণী যে ম্যানহাটনের আপার ইস্ট সাইডে তার পরিবারের সাথে থাকত। এটি নিউ ইয়র্কের সবচেয়ে ধনী পাড়াগুলির মধ্যে একটি বিশ্ব যেখানে দরজারক ভবন এবং বেসরকারি স্কুলগুলি রয়েছে। জেনিফার তার আকর্ষণীয় সোনালী চুল এবং উজ্জ্বল হাসি সহ সুন্দর, জনপ্রিয় এবং বন্ধুদের দ্বারা উষ্ণ এবং বাইরের দিকে বর্ণনা করা হয়েছে। তিনি ইতিমধ্যেই বাল্ডউইন স্কুল থেকে স্নাতক হয়েছিলেন, একটি একচেটিয়া সমস্ত মেয়েদের একাডেমি, এবং শরৎকালে ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যোগ দেওয়ার জন্য একটি বুটিকে একটি গ্রীষ্মকালীন চাকরি করছিলেন। তার সমস্ত জীবন, যা প্রতিশ্রুতি এবং সম্ভাবনা দিয়ে পূর্ণ, তার সামনে ছিল। সে একটি ঘনিষ্ঠ, প্রেমময় পরিবার থেকে এসেছে। তার বাবা, স্টিভেন, একজন সফল গার্মেন্ট শিল্পের নির্বাহী, এবং তার মা, এলেন, তাকে এবং জেনিফারের ছোট বোন, ড্যানিয়েলকে মনোযোগ দিয়েছেন। ছেলেটির নাম ছিল রবার্ট এম্মেট চেম্বার্স জুনিয়র। লোকে তাকে রব বলত। 19 বছর বয়সে সে ছিল একজন অত্যন্ত লম্বা ছেলে, 6'4", এবং খুবই সুদর্শন, একটি সহজ, চার্মিং হাসি যা একটি বিপর্যস্ত অভ্যন্তরকে ঢেকে রাখত। উপরিভাগে সে জেনিফারের মতো একই বৃত্তে ঘুরছিল, যথা ইয়র্ক প্রিপারেটরি স্কুল এবং পরে, সংক্ষিপ্তভাবে, বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু তার জীবন ছিল একটি স্পষ্ট বিপরীত, একটি মুখোশের উপর নির্মিত। তার পরিবারের তার সমবয়সীদের মতো যথেষ্ট সম্পদ ছিল না। তার বাবা একজন প্রকৌশলী এবং তার মা একজন প্রাক্তন নন যিনি শিক্ষক হয়েছিলেন। তারা আর্থিকভাবে লড়াই করছিলেন, এবং রবার্ট তার সমবয়সীদের মধ্যে একজন স্থায়ী বাইরের মানুষ বলে মনে করছিলেন। এই নিরাপত্তাহীনতা এবং এই চমৎকার বিশ্বে তার জায়গাটি অর্থায়ন করতে, সে ভারী পান, কোকেন ব্যবহার এবং একটি প্যাটার্ন পেটি চুরির দিকে চলে গেছে, বন্ধু এবং পরিবার থেকে ক্রেডিট কার্ড এবং চেক চুরি করে তার অভ্যাসগুলিকে সমর্থন করার জন্য। সে একজন তরুণ ছেলে ছিল যে একটি ইমেজ তৈরি করতে দক্ষ ছিল, কিন্তু যে ছিল গভীরভাবে রাগান্বিত, অধিকারপ্রাপ্ত এবং পরিচালিত নিচে। সেই গ্রীষ্মে, জেনিফার এবং রব উভয়ই আপার ইস্ট সাইডে একটি নির্দিষ্ট বারে নিয়মিত যাতায়াত করতেন। এটি ডোরিয়ানের রেড হ্যান্ড নামে পরিচিত, একটি অস্পষ্টভাবে আলোকিত, কাঠের প্যানেলযুক্ত প্রতিষ্ঠান সেকেন্ড অ্যাভিনিউতে যা একটি প্রজন্মের বিশেষাধিকার প্রাপ্ত, প্রায়শই বিপর্যস্ত, প্রস্তুতিমূলক স্কুল এবং কলেজ ছাত্রদের জন্য একটি অসুদরী ক্লাবহাউস হয়ে উঠেছে। এটি এমন একটি জায়গা ছিল যেখানে অপ্রাপ্তবয়স্ক পান করা নিয়মিতভাবে উপেক্ষা করা হতো, একটি বুদবুদ যেখানে অর্থ এবং সংযোগ একটি অপরাধমূলকতার অনুভূতি তৈরি করেছিল। জেনিফার এবং রব একই দৃশ্যে ঘুরছিলেন। তারা একে অপরকে ক্যাজুয়ালি চিনত, যেহেতু তাদের সাধারণ বন্ধু ছিল এবং এমনকি কয়েকটি অস্থায়ী ডেটও করেছিলেন। 1986 সালের 25শে আগস্টের আর্দ্র রাতে, তারা উভয়ই ডোরিয়ানের মধ্যে ছিল, ভিড এবং ধোঁয়ায় পান করছিলেন। তারা সকাল 4টা নাগাদ হাত ধরাধরি করে বার ছেড়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী তাদের প্রস্থান দেখেছেন। তারা সেন্ট্রাল পার্কের দিকে হেঁটেছে, ৮৪তম স্ট্রিট ট্রান্সভার্সের কাছে পার্কে প্রবেশ করেছে। পার্কটি সেই সময়ে অন্ধকার, নিস্তব্ধ এবং বড় অংশে জনশূন্য। কি ঘটেছিল তা অন্ধকারে শুধুমাত্র রবার্ট চেম্বার্স জানে। কিন্তু আমরা জানি ভয়ঙ্কর, অপরিবর্তনীয় ফলাফল। সকাল ৬টার কিছুক্ষণ পরে একজন লোক যার নাম ডেভিড লুইস পার্কের মধ্য দিয়ে তার বাইসাইকেল চালিয়ে একটি বিষাদজনক আবিষ্কার করেছেন। তিনি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের পিছনে একটি গাছের নিচে জেনিফারের আংশিক পোশাক শরীর পেয়েছেন, বেলভেডিয়ার ক্যাসল এলাকার কাছে। তার স্টোনওয়াশ জিন্স এবং অন্তর্বাস নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তার শার্ট এবং ব্রা উপরে ঠেলে দেওয়া হয়েছে। তার মুখ, বুক এবং পিঠে দেখা যায় দৃশ্যত ক্ষত এবং ব্রুইজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার গলার সামনে এবং পাশে গভীর, স্পষ্ট লিগেচার চিহ্ন ছিল। সে শ্বাসরোধ করে মারা গিয়েছে এবং সহিংসতার কাজটি স্পষ্ট ছিল। মেডিকেল পরীক্ষক পরে তার মৃত্যুর সময় প্রায় ৫:৩০ AM বলে নির্ধারণ করেছেন, যা নির্দেশ করে যে সে চেম্বার্সের সাথে পার্কে প্রায় ১ ঘণ্টা বেঁচে ছিল। পুলিশ ১৯তম প্রশাসনিক এলাকার গোয়েন্দাদের নেতৃত্বে দ্রুত এলাকাটি তদন্ত করতে এবং ডোরিয়ানের গ্রাহকদের সাথে কথা বলতে শুরু করেছে। বেশ কয়েকজন লোক সহজেই জেনিফারের সাথে যে লম্বা, হাস্যময় ছেলেটি চলে গেছে তাকে রবার্ট চেম্বার্স হিসাবে চিহ্নিত করেছে। সেদিন বিকেলে গোয়েন্দারা তার ইস্ট ৮৩তম স্ট্রিটের অ্যাপার্টমেন্টে ছিলেন। যখন তারা তাকে দেখল, তখন তারা তাৎক্ষণিকভাবে একটি দোষী বিষয় লক্ষ্য করলেন। বিরতি, তার মুখ এবং গলার উভয় দিকে তাজা, সমান্তরাল, রক্তাক্ত ক্ষত ছিল, শাস্ত্রীয় প্রতিরক্ষামূলক ক্ষত। চেম্বার্সের প্রাথমিক ব্যাখ্যা প্রচেষ্টা শক্তিহীন এবং বিকশিত হয়েছে। প্রথমে, সে দাবি করেছে যে তার পোষা বিড়াল, একটি নখরহীন সিয়ামিজ ন্যানি, ক্ষতগুলি করেছে। তাকে একটি নখরহীন বিড়াল এই ধরনের ক্ষতি করতে পারে না এমন অসম্ভাবনার মুখে সে তার গল্প পরিবর্তন করেছে। তিনি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য যেতে সম্মত হন। সেখানে গোয়েন্দাদের দক্ষ জিজ্ঞাসাবাদের অধীনে তার বক্তব্য শুরু করে আপোস করতে এবং পরিবর্তিত হতে থাকে। প্রথমে, সে মিথ্যা বলে যে সে জেনিফারের সাথে কখনো চলে যায়নি। তারপর, যখন পুলিশ প্রত্যক্ষদর্শীর বিবৃতি উপস্থাপন করে, সে স্বীকার করে যে তারা পার্কে গিয়েছিল। সে একটি সম্মত যৌন সম্পর্কের গল্প তৈরি করেছে। সে দাবি করেছে যে জেনিফার যৌনভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে, যে সে তাকে কামড় দিয়েছে এবং যৌন ক্রিয়াকলাপের সময় তাকে ক্ষত করেছে, এবং যে সে তার গলার পিছনে একটি স্লিপার হোল্ড ব্যবহার করেছে তাকে ঠেলে দিতে। সে জোর দিয়েছিল যে তার মৃত্যু রাফ সেক্স একটি দুর্ঘটনা ছিল। কিন্তু পদার্থগত প্রমাণ এবং অপরাধের দৃশ্যটি একটি ভিন্ন, আরও সহিংস গল্প বলেছে। জেনিফারের দেহটি একটি বিক্ষিপ্ত, নৃশংস সংগ্রামের চিহ্ন দেখায়। তার নখর নিচে তার ক্ষত এবং তার হাতে ঘর্ষণ ছিল, যা নির্দেশ করে যে সে তার জীবনের জন্য তীব্রভাবে লড়াই করেছে। তার শরীরে ক্ষতগুলির প্যাটার্ন পরামর্শ দেয় যে সে নিচে পিন করা হয়েছে। ফরেনসিক বিশ্লেষণ প্রকাশ করেছে যে সে উল্লেখযোগ্য শক্তি দিয়ে শ্বাসরোধ করে মারা গিয়েছে, সম্ভাব্যভাবে তার গলার বিরুদ্ধে একটি বাহু চাপ দিয়ে এবং হাত দিয়েও শ্বাসরোধ করা হয়েছে। তার কানের দুল মাটিতে পুঁতে পাওয়া গিয়েছে, যেন সে লড়াই করার সময় টান দিয়ে বের করা হয়েছে। সবচেয়ে বলতে হবে, তার অন্তর্বাস তার দেহ থেকে প্রায় ৪০ ফুট দূরে পাওয়া গিয়েছে, একটি বিবরণ যা একটি সম্মত মুখোমুখি বা একটি সহজ দুর্ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রমাণগুলি একটি টেকে থাকা আক্রমণ এবং একটি হত্যার চিত্র আঁকে।
পুলিশ রবার্ট চেম্বার্সকে দ্বিতীয় ডিগ্রি হত্যার জন্য গ্রেপ্তার করেছে। সংবাদ মিডিয়া, বিশেষ করে নিউ ইয়র্ক ট্যাবলেটগুলি যেমন নিউ ইয়র্ক পোস্ট এবং ডেইলি নিউজ একটি ফ্রেন্সিতে চলে গেছে। তারা এটিকে প্রেপি মার্ডার বলেছে, একটি লেবেল যা জনসাধারণের মধ্যে শহরের এলিট যুবকদের অন্ধকার দিকের সাথে আগ্রহকে ধরে ফেলে। চেম্বার্স তার অল আমেরিকান ভালো চেহারা এবং প্রস্তুতিমূলক বিদ্যালয়ের পটভূমি সহ বিশেষাধিকারপ্রাপ্ত দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। তার প্রতিরক্ষক জেলখানায় তার বিচারের অপেক্ষায় থাকাকালীন চেম্বার্সের সত্যিকারের চরিত্র একটি ভয়ঙ্কর অরক্ষিত মুহূর্তে ধরা পড়েছিল। তাকে একটি জেলখানার সিকিউরিটি ক্যামেরায় একটি সাধারণ এলাকায় ধরা হয়েছিল। ফুটেজে তাকে অন্য একজন বন্দির বাচ্চার একটি পুতুল নিয়ে খেলতে দেখা যায়। সে সহজভাবে পুতুলটির মাথা কেটে ফেলে, ক্যামেরার দিকে তাকায় এবং একটি ঠান্ডা অভিব্যক্তি নিয়ে বলে, ওহো, আমি ভাবছি আমি তাকে মেরে ফেলেছি। দীর্ঘ বিরতি। এটি ছিল একটি গভীর অনুভূতিহীনতার একটি মুহূর্ত, যা বলে মনে হচ্ছে যে তিনি যে জীবনটি নিয়েছিলেন তার জন্য একটি গভীর অনুভূতিহীনতা প্রকাশ করেছেন। 1988 সালের গোড়ার দিকে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে অত্যন্ত প্রচারিত বিচার শুরু হয়, মাসের পর মাস ধরে চলতে থাকে। মামলাটি একজন শক্তিশালী আইনজীবী লিন্ডা ফেয়ারস্টেইনের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি তখন ম্যানহাটন ডির সেক্স ক্রাইমস ইউনিটের প্রধান ছিলেন। তিনি একটি হত্যাকাণ্ডের কেস একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নয় বলে যুক্তি দিয়ে আপস করেছিলেন। মেডিকেল পরীক্ষক মারিয়া সিমস শক্তিশালী সাক্ষ্য দিয়েছেন। তিনি বিস্তারিতভাবে বলেছেন যে জেনিফারের ঘাড়ের চিহ্নগুলি স্পষ্টভাবে দেখায় যে ধীরে ধীরে চাপ এবং ম্যানুয়াল শ্বাসরোধ করা হয়েছে, এবং এই যে আঘাতগুলি একটি দ্রুত, দুর্ঘটনামূলক কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং একটি ইচ্ছাকৃত শক্তির কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিরক্ষা তাদের নিজস্ব বিশেষজ্ঞদের সাথে পাল্টা দিয়েছে, যা জুরির জন্য বিষয়টিকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। 7 জন পুরুষ এবং 5 জন মহিলা নিয়ে গঠিত জুরি সপ্তাহের পর সপ্তাহ ধরে মানসিকভাবে ক্লান্তিকর সাক্ষ্য শুনেছে। তারা তাদের আলোচনা শুরু করেছে, যা 9 দিন ধরে চলেছে। প্যানেলটি গভীরভাবে বিভক্ত ছিল। এটি একটি কার্যকর, যদিও সমালোচিত, প্রতিরক্ষা কৌশল। কিছু জুরি বিশ্বাস করেছিল যে অভিযোগ হত্যাকাণ্ড প্রমাণ করেছে। অন্যরা দুর্ঘটনা তত্ত্ব এবং জেনিফারের চিত্রায়ন দ্বারা প্রভাবিত হয়েছিল। বিচারক একটি মিসট্রায়াল ঘোষণা করেছেন, বলেছেন যে জুরি হতাশাব্যঞ্জকভাবে বিভক্ত। লেভিন পরিব